হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। দেখো, আজকে কিন্তু তোমাদের হতে চলেছে জিকে সেকেন্ড ক্লাস। এর আগে কিন্তু একটা ক্লাস আমরা করিয়েছি, তো সেই ক্লাসটা যারা যারা দেখোনি অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে, ডিসক্রিপশনে সেটার লিঙ্ক থাকবে। তো এই যে ক্লাসটা আমরা আজকে জিকের জন্য করতে চলেছি, এই ক্লাসটা তোমাদের আপকামিং যে এক্সামিনেশনগুলো রয়েছে, ডাব্লিউবি কনস্টেবল, কেপি কনস্টেবল, প্রত্যেকটা এক্সামের জন্যই খুব গুরুত্বপূর্ণ হবে। তো প্রশ্নগুলো ভালো করে দেখবে, কতগুলো প্রশ্ন তুমি পারছো সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে যেও, এবং অবশ্যই কিন্তু মাস্ট কোশ্চেনগুলো কিন্তু মার্ক করতে থাকবে, ঠিক আছে? চলো, প্রথম প্রশ্ন দিয়ে আজকে আমরা স্টার্ট করবো। তার আগে তোমাদের বলে রাখি যে আমাদের কিন্তু জিকে মাস্টার গাইড কিন্তু একটি ইবুক অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে, এবং এটা কিন্তু তোমরা বই আকারেও পেতে পারো। ইবুকের প্রাইস তোমাদের জন্য রাখা হয়েছে কিন্তু অনলি 99 রুপিস, ঠিক আছে? এবং এর যে বইয়ের দাম সেটা কিন্তু 220 টাকা দাম রাখা হয়েছে, একদম বাড়িতে পৌঁছে দেওয়া হবে, কোনো রকমের ডেলিভারি চার্জ লাগছে না, ঠিক আছে? এবং এই যে বইটা আমরা তৈরি করেছি তার মধ্যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু টপিক ওয়াইজ ভেঙে ভেঙে কোশ্চেন্স ওয়ান লাইনার দেওয়া রয়েছে, এবং এটা কিন্তু তোমাদের লাস্ট মিনিটের সাজেশন। এই সাজেশন থেকে একদম গ্যারান্টি থাকছে কমন কিন্তু তোমরা পাবে, যেমন বিগত বছরেও কিন্তু আমরা কমন দিয়েছি, ঠিক আছে? তো অবশ্যই প্রত্যেককে বলবো যে এই যে ইবুকটি রয়েছে 99 রুপিস দাম, ইবুকটি তোমরা নিতে পারো, অথবা বইটি চাইলে বইটাও নিতে পারো। এবং এই যে জিনিসগুলো হবে, এই যে সাবজেক্টগুলো তোমাদেরকে ওয়ান লাইনার হিসেবে দেওয়া হচ্ছে, এর শেষে গিয়ে তোমরা কিন্তু পাবে এমসিকিউ প্র্যাকটিস। তো এর ফলে কি হবে না, তোমরা আরো ভালো করে কিন্তু জিনিসগুলোকে প্রিপেয়ার করতে পারবে। তো প্রত্যেককে বলবো যাদের যাদের এটা নেওয়ার ইচ্ছা রয়েছে, এই নাম্বার তোমার হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা ডেসক্রিপশনে কমেন্ট সেকশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে গিয়েও কিন্তু ইবুকটি পারচেস করতে পারো। তো চলো আজকে প্রথম প্রশ্ন দিয়ে আমরা স্টার্ট করবো। ফার্স্ট প্রশ্ন বলছে, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টে বাজেট পাশ করতে হয়? কোনটা হবে সঠিক উত্তর? যদি কেউ পারো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়েছো। দেখো, সঠিক উত্তর তোমাদের কিন্তু 112 নম্বর ধারা ইজ দ্য রাইট অ্যান্সার। 112, 112 নম্বর ধারা অনুযায়ী কিন্তু ভারতের সংবিধানের যে পার্লামেন্টে বাজেট পেশ করা হয়। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন দিকে যাবো। আচ্ছা, এর কিছু কি পয়েন্ট আমরা দেখে নেবো। দেখো, বলছে এক অনুসারে, ঠিক আছে, মানে এই যে দেখতে পাচ্ছ তোমরা 112 বা এক অনুসারে ভারত সরকারের আনুমানিক প্রাপ্তি এবং ব্যয়ের একটি বিবৃতি প্রতি বছর সংসদে পেশ করা হচ্ছে। মানে কত টাকা তো মানে সরকারের আয় হয় এবং কত টাকা ব্যয় হচ্ছে, এই দুটো জিনিস কিন্তু তোমাকে একটা মানে বছরের শেষে সরকারকে পেশ করতে হয় সংসদে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দিকে যাবো। বলছে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়ে থাকে? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, না ভিটামিন বি1? কোনটা হবে সঠিক উত্তর? যারা যারা পারবে নিশ্চয়ই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাও। তো সঠিক উত্তর কিন্তু আমাদের এই প্রশ্নটির জন্য হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ভিটামিন এ। তো ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়ে থাকে, ঠিক আছে? এবার ভিটামিন এ এর যে রাসায়নিক নাম, সেই রাসায়নিক নাম কি কেউ বলতে পারবে? বলো। এর যে রাসায়নিক নাম সেটা কিন্তু রেটিনল, ঠিক আছে? মনে রাখতে হবে রেটিনল। এর দেখো, এখানে আমরা রাসায়নিক নাম তো তোমাদের দেওয়া হয়নি, বাট এর রাসায়নিক নাম মনে রাখবে রেটিনল, ঠিক আছে? নিকট দৃষ্টি বা ছানি পড়ার কারণেও কিন্তু রাতকানা রোগ হয়ে থাকে। যেসব খাবারে ভিটামিন এ থাকে সেগুলো হচ্ছে গাজর, মিষ্টি আলু, ডিম, দুধ। দেখো, এবার তোমাদের কিছু ইম্পর্টেন্ট আমি ডাটা এখানটায় দিয়ে দিচ্ছি। যেমন দেখো, কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ভিটামিন বি1, যার ফলে কিন্তু বেরি রোগ হয়। ভিটামিন বি2 এর ফলে কি হয় বলো? মন্দা বৃদ্ধি, ত্বক সম্পর্কিত হয়, ত্বকের যে স্কিনের যে প্রবলেম ডিজিজ সেগুলো ভিটামিন বি2 এর অভাবে হয়। এছাড়াও ভিটামিন বি12 রয়েছে, যেখানে তোমাদের রক্ত শূন্যতা, পেশি এবং স্নায়ু সংক্রান্ত এইগুলো, হ্যাঁ। ভিটামিন সি এস কার্ভি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা মার্ক করতে হবে, হ্যাঁ। ভিটামিন ডি এ কি হয়? আমাদের রিকেট রোগ হয়। এবং ভিটামিন কে এর ফলে কি হয়? রক্ত জমাট বাঁধার, মানে রক্ত জমাট আর বাঁধবে না ভিটামিন কে এর যদি অভাব হয়, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখো, তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত রয়েছে? যারা যারা এই কোশ্চেনটার উত্তর পারবে নিশ্চয়ই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো। কোনটা হবে সঠিক উত্তর? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, না অন্ধ্রপ্রদেশ? তো সঠিক উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে কর্ণাটক ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি। তো এই যে তুঙ্গভদ্রা অভয়ারণ্য রয়েছে সেখানে কিন্তু কর্ণাটকে এটা অবস্থিত বেসিক্যালি। এবার দেখো, এর সম্বন্ধিত কিছু তোমাদের গুরুত্বপূর্ণ কি পয়েন্ট আমি বলে দেবো। যেমন তুঙ্গভদ্রা অভয়ারণ্য ভারতের দক্ষিণ পশ্চিম অঞ্চলের কিন্তু একটি রাজ্য কর্ণাটকে অবস্থিত, ঠিক আছে? এবার দেখো, বলছে এই অঞ্চলের মধ্যে দিয়ে তুঙ্গভদ্রা নদীর বয়ে গিয়েছে, যেই জন্য এই অরণ্যটির নাম করা হয়েছে তুঙ্গভদ্রা অরণ্য, ঠিক আছে? মনে রাখতে হবে। তারপর দেখো, বলছে তুঙ্গভদ্রা অভয়ারণ্য ঐতিহাসিক শহর হাম্পির কাছে অবস্থিত, বিশেষ করে কর্ণাটকের বেল্লারি জেলার হটস্পটে, ঠিক আছে? এটি কিন্তু তালুকে অবস্থিত রয়েছে, মনে রাখতে হবে। দেখো, রাজ্য মানে কোন রাজ্যে কোন কোন অভয়ারণ্য রয়েছে সেগুলো আমরা একটু ইম্পর্টেন্ট দেখে নেবো। যেমন দেখো, মধ্যপ্রদেশে রয়েছে পাঁচমারি অভয়ারণ্য, বাগদারা রয়েছে, নৌরাদেহি, কুনো, পেঞ্চ অভয়ারণ্য, সঞ্জয় ডুবরি, ঠিক আছে? কর্ণাটকে দেখতে পাচ্ছ তোমরা ব্যানার। তারপর তোমাদের ভাদ্র বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে, সমরেশ রয়েছে, সরাবতী রয়েছে। এগুলো সব তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় রয়েছে? কর্ণাটকে, মনে রাখতে হবে। এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই যে তুঙ্গভদ্রা অভয়ারণ্য, এটা বেশি ইম্পর্টেন্ট। এরপরে উত্তরপ্রদেশে আমাদের রয়েছে হস্তিনাপুর বন্যপ্রাণী অভয়ারণ্য, তারপরে দেখো কাটানিয়ার ঘাট, চন্দ্রপ্রভা ইত্যাদি, হ্যাঁ।
তারপরে পশ্চিমবঙ্গে যদি ইম্পর্টেন্ট আমরা দেখি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে রমনা বাগান, ঠিক আছে, রমনা বাগান বন্যপ্রাণী অভয়ারণ্য, মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য, বেথুয়াডহরি এটাও কিন্তু আমাদের যে নদিয়া জেলা সেখানে অবস্থিত রয়েছে। মিজোরামে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ নাঙ্গেই পুই বন্যপ্রাণী, তারপর টাউই, খাউংলুং, মানে নামগুলো কি বলবো আর। আচ্ছা, টোকালো। তারপর দেখো গোয়ায় কি রয়েছে, দেখো ভগবান মহাবীর বন্যপ্রাণী, ঠিক আছে, বন্ডোলা, কোটিগাঁও, নেত্রাবলী ইত্যাদি কিন্তু বন্যপ্রাণী রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্ন দিকে আমরা চলে যাব। 4 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সদস্যের কার্যকালের মেয়াদ কত? যারা যারা কমেন্টে পারছো অবশ্যই কিন্তু উত্তর করার চেষ্টা করবে। 5 বছর, 6 বছর, 7 বছর না 8 বছর, কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? যদি কেউ পারো নিশ্চয়ই কমেন্ট করো। সঠিক উত্তর আমাদের 6 বছর ইজ দ্য রাইট অ্যান্সার, হবে অপশন বি। ঠিক আছে, চলো দেখো এই যে ইউআরএল আমরা মাঝে মধ্যেই বলি ইউআরএল, এই ইউআরএল কিন্তু ফুল ফর্ম কি আছে আমাকে বলতে হবে। এ বি সি ডি, কোনটা হবে সঠিক উত্তর? যে যে পারছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো কোনটা হবে সঠিক উত্তর। তো এর যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা কিন্তু হবে ইউনিফর্ম রিসোর্স লোকেটার। কি হবে? ইউনিফর্ম রিসোর্স লোকেটার, ঠিক আছে, ইউআরএল এর ফুল ফর্ম। নেক্সট প্রশ্ন বলছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট, গর্ডন অস্টিন নাকি কোনোটি নয়? কোনটা হবে সঠিক উত্তর? যারা যারা পারছো কমেন্ট সেকশনে জানাও। মাউন্ট এভারেস্ট ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, পৃথিবীর, ভালো করে প্রশ্নটা করতে হবে আমাকে, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। ক্লিয়ার? চলো পরবর্তী। আচ্ছা, এখানে কিছু কি পয়েন্ট, যেমন দেখো কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ বৃহত্তম, মনে রাখতে হবে। আমাদের পৃথিবীর যে সর্বোচ্চ পেলাম সেটা কি পেলাম না, সেটা পেলাম আমরা মাউন্ট এভারেস্ট। হ্যাঁ, মাউন্ট এভারেস্ট, এবং দেখো কাঞ্চনজঙ্ঘা যেটা বলছে সেটা কিন্তু পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত। এটি নেপালের ভারতের সিকিমের মধ্যে অবস্থিত, ভালো করে বুঝবে। এটি নেপাল এবং ভারতের সিকিমের মধ্যে অবস্থিত। 1852 সাল পর্যন্ত কাঞ্চনজঙ্ঘাকে পৃথিবীর সর্বোচ্চ পর্বত বলে মনে করা হতো। তাহলে যদি এই যদি কোশ্চেন আসে যে 1851 সাল অনুযায়ী পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? কাঞ্চনজঙ্ঘা। গডওয়িন অস্টিন সম্বন্ধিত আমরা একটুখানি দেখে নিই। এটি কারাকোরাম রেঞ্জের একটি হিমবাহ এবং এটি পাকিস্তানের কোথায় অবস্থিত? দেখো গিলগিট বালুচিস্তান হবে বা বালুচিস্তান হবে, যেটা হবে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শিখর, যেটা K2 নামেও পরিচিত, মানে K2-র কাছাকাছি অবস্থিত। দেখো তারপরে কি বলছে, বাল্টোরো হিমবাহের সাথে এর সঙ্গমকে কনকর্ডিয়া বলা হয় এবং এটি জনপ্রিয় ট্রেকিং গন্তব্য, মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দিকে আমরা চলে যাব। ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? ফারাক্কা বাঁধ নাকি রানা প্রতাপ বাঁধ, রাজঘাট বাঁধ না হীরাকুদ বাঁধ? কোনটা হবে সঠিক উত্তর? যারা পারছো কমেন্ট সেকশনে জানাও। দেখো এটার কিন্তু যে সঠিক উত্তর হবে সেটা কিন্তু হীরাকুদ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি। ঠিক আছে, মনে রাখতে হবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হীরাকুদ। ক্লিয়ার? চলো এখান থেকে কিছু আমরা ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো দেখে নেবো। যেমন দেখো এখানে কি বলছে, ভাকরানাগাল প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছে কিন্তু 1948 সালে, মনে রাখতে হবে। ভাকরানাগাল প্রকল্পের যে কাজ সেটা কিন্তু কাজটা শুরু হয়েছে 1948। ভাকরানাগাল প্রকল্পটি শতদ্রু নদীর উপরে অবস্থিত, মনে রাখতে হবে। ভাকরানাগাল যে রয়েছে মানে এর ওপরে দেখতে পাচ্ছ যে হীরকুদ বাঁধ রয়েছে না। এবার আমরা ভাকরানাগাল বাঁধ সম্বন্ধিত একটু জেনে নিই, ভাকরানাগাল সম্বন্ধিত প্রকল্প। এবার দেখো ভাকরা বাঁধ বিশ্বের সর্বোচ্চ, হ্যাঁ, মহাকর্ষীয় বাঁধ। কি বলছে? মহাকর্ষীয় বাঁধ। ভাকরা বাঁধ পৃথিবীর বা বিশ্বের সর্বোচ্চ মহাকর্ষীয় বাঁধ। বাঁধের পিছনে নির্মিত হ্রদের নাম গোবিন্দ বল্লভ পানসাগর বলি আমরা, সেটাই। ঠিক আছে, চলো পরবর্তী। আচ্ছা, রিহান্দ বাঁধ সম্বন্ধিত একটু দেখে নিই। এটি উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ সীমান্তে রিহান্দ নদীর তীরে কি বলছে এটা, পিম্পড়ি, ঠিক আছে, বা পিসপড়ি নামক স্থানে নির্মিত রয়েছে। রিহান্দ বাঁধের জলধারাকে গোবিন্দ বল্লভ পান্ত সাগর বলা হয় এবং এটি ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ। তাহলে যদি প্রশ্ন আসে যে ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ কোনটা, তাহলে আমরা অবশ্যই বলবো রিহান্দ, মনে থাকবে। এবার আছে নাগার্জুন। কি বলছে? 1903 সালে হায়দ্রাবাদের নিজাম এবং ব্রিটিশ কৌশলীরা কৃষ্ণা নদীর উপর একটি বাঁধ নির্মাণের প্রকল্প করেছিল। দেখো এরপরে বলছে আনুষ্ঠানিকভাবে প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু 10ই ডিসেম্বর 1950-এ কি বলছে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল, যা 1967 সালে কি হয়েছিল, সম্পন্ন হয়েছিল, মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দিকে চলে যাব আমরা। ভারতের দীর্ঘতম খাল কোনটা? দেখো এটা সিরহান্দ ক্যানেল রয়েছে, যমুনা ক্যানেল রয়েছে, উচ্চ বাড়িদুয়ার ক্যানেল রয়েছে, ইন্দিরা গান্ধী ক্যানেল রয়েছে। কোনটা হবে ভারতের দীর্ঘতম ক্যানেল? এই যে ক্যানেল দেখতে পাচ্ছ তোমরা, এই ক্যানেলটা কিন্তু ভারতের কি আছে না, দীর্ঘতম ক্যানেল। ঠিক আছে, ক্যানেল। ওকে, চলো বলো উত্তর বলো। সঠিক উত্তর ইন্দিরা গান্ধী ক্যানেল। কি বলছে? এটি হলো ভারতের দীর্ঘতম খাল এবং এই খালের মোট দৈর্ঘ্য কিন্তু 650 কিলোমিটার, ভালো করে বুঝতে হবে, 650 কিলোমিটার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন বলছে কোন বছর বিধবা বিবাহ আইন পাশ করা হয়েছে? বিধবা বিবাহ আইন পাশ করা হয়েছে 1856, 1857, 1858 নাকি 59? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর আমাদের অবভিয়াসলি 1856 ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন বলছে দেখো এই আইনটি বিধবাদের বিয়ে করা পুরুষদের আইনি সুরক্ষা প্রদান করেছিল। কি বলছে দেখো, এই আইনটি বিধবাদের
বিয়ে করা পুরুষদের আইনি সুরক্ষা প্রদান করেছিল। মানে এই যে আইনটা রয়েছে, এই আইন কিন্তু স্পেশালি বিধবাদের জন্য ছিল না, এই আইনটা ছিল পুরুষদের জন্য। কোন পুরুষ? যে পুরুষরা বিধবাদের বিয়ে করেছিল। ঠিক আছে, আচ্ছা পরবর্তী দেখবো 1856 সালে প্রবর্তিত হিন্দু বিধবাদের জন্য বিধবা বিবাহ আইন হিন্দু বিধবাদেরকে পুনরায় বিয়ে করার জন্য নির্দিষ্ট প্রকারের উত্তরাধিকারিত্ব হারানোর বিরুদ্ধে আইনি সুরক্ষা প্রদান করেছিল। দেখো এবার কি বলছে, বিধবা তার মৃত স্বামীর কাছ থেকে প্রাপ্ত যে কোনো উত্তরাধিকারে বাজেয়াপ্ত করার জন্য অনুমোদিত ছিলেন। মানে তার যে সম্পত্তি রয়েছে স্বামী, সেগুলো সব পেতে পারে সে। এরপরে রয়েছে দেখো, আইন বলবৎ হওয়ার পর প্রথম বিধবা বিবাহ হয়েছিল 1856 সালে 7ই ডিসেম্বর। কে করেছিলেন, কাকে করেছিলেন, কমেন্ট সেকশনে জানাও। কোথায় হয়েছিল? উত্তর কলকাতায়। চলো পরবর্তী প্রশ্ন। বলছে স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? ইনি ছিলেন, হ্যাঁ, তো এনার নাম কি? রাজা তোমার গোপালাচারী, লর্ড মাউন্টব্যাটেন, বি আর আম্বেদকর, দাদাভাই নৌরোজি। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর আমাদের কি হবে বলো? চক্রবর্তী রাজা গোপালাচারী। তিনি কিন্তু ছিলেন স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল। ঠিক আছে, চলো দেখো বলছে স্বাধীনতার বা মানে স্বাধীন ভারত, স্বাধীনতার কথার অর্থ হচ্ছে স্বাধীন ভারত। পরে তিনি ছিলেন ভারতের প্রথম এবং শেষ গভর্নর জেনারেল। চক্রবর্তী রাজা গোপালাচারী রাজাজি নামে পরিচিত। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এবং খুব মানে আসার মতো, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি প্রশ্ন আসে রাজাজি নামে কে পরিচিত ছিলেন, তো আমাদের বলতে হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। পরবর্তী প্রশ্ন, প্যারীচাঁদ মিত্র তার ছদ্মনাম কি ছিল? ভানুসিংহ, রবীন্দ্রনাথ ঠাকুর, টেকচাঁদ ঠাকুর নাকি অবনীন্দ্রনাথ ঠাকুর? কোনটা হবে সঠিক উত্তর? তো অবভিয়াসলি সঠিক উত্তর আমাদের হবে টেকচাঁদ ঠাকুর। মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। ঠিক আছে, ইনি ছিলেন, হ্যাঁ। নেক্সট প্রশ্ন, আচ্ছা কিছু কি পয়েন্ট রয়েছে। রবীন্দ্রনাথ কৈশোর ও প্রথম যৌবনে ভানু সিংহ ছদ্মনামে বৈষ্ণব কবিদের অনুকরণে কিছু পদ রচনা করেছিলেন। কি নামে? না ভানু সিংহ। তাহলে যদি ভানু সিংহ কার ছদ্মনাম আছে? অবভিয়াসলি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের, হ্যাঁ। পরবর্তী প্রশ্ন, দেহের সব থেকে বড় স্নায়ু কোনটি? অপটিক স্নায়ু নাকি ট্রোকোলিয়ার স্নায়ু, ফেসিয়াল স্নায়ু না ভেগাস স্নায়ু? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর আমাদের হয়ে যাবে ভেগাস স্নায়ু। কোথায় রয়েছে বলো? এই যে ভেগাস স্নায়ু কিন্তু দেখতে পাচ্ছি, ভেগাস নার্ভ। ঠিক আছে, কোথায় রয়েছে? এইখানটায়, গলার একটুখানি বলতে পারো গলার ওখানে। ঠিক আছে, পরবর্তী, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী, অরবিন্দু ঘোষ, রাজা রামমোহন রায় নাকি লালাহার দয়াল? কোনটা হবে বলো? সঠিক উত্তর কিন্তু লালা হার দয়াল হয়ে যাবে সঠিক উত্তর। এখানটায় স্পেস হবে, হ্যাঁ, এটা এর সঙ্গে হবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, কে সরকারি উপাধি গ্রহণ করেছে বলো? কোনটা হবে সঠিক উত্তর? এ, বি, সি এবং ডি। কোনটা হবে? তো সঠিক উত্তর কিন্তু অবভিয়াসলি আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তিনি কিন্তু সরকারি উপাধি গ্রহণ করেছিলেন। মনে রাখতে হবে, হ্যাঁ। 12 নম্বর প্রশ্ন, কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছে? মনে রাখবে, আগে এই যে কলকাতা দেখতে পাচ্ছ, কলকাতা শহর, এটি কিন্তু ছিল ইন্ডিয়া কিন্তু এটা ক্যাপিটাল ছিল। ওকে, ক্যাপিটাল ছিল। তো পরে কিন্তু এই কলকাতাকে চেঞ্জ করে দিল্লি করা হয়েছে। কত সালে? 1911, 12, 13, 14। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অবভিয়াসলি 1912। পরবর্তী প্রশ্ন, গান্ধীজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল? সবরমতী আশ্রমে, জালিয়ানওয়ালাবাগে নাকি চম্পারণে না কোনোটি নয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কিন্তু অপশন সি, চম্পারণ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বলছে গ্যাস্ট্রিন কোথায় ক্ষরিত হয়? গ্যাস্ট্রিন কোথায় ক্ষরিত হয়? ফুসফুস, পাকস্থলী, কিডনি না মস্তিষ্কে? কোনটা হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে পাকস্থলীতে। গ্যাস্ট্রিন পাকস্থলীতে কিন্তু ক্ষরিত হয়। নেক্সট প্রশ্ন, বিশ্ব আত্মহত্যা দিবস বা প্রতিরোধ দিবস, আত্মহত্যাকে প্রতিরোধ করতে হবে, সেই দিবস পালন করা হয় কবে? 11ই সেপ্টেম্বর, 9ই সেপ্টেম্বর, 10ই সেপ্টেম্বর না 12ই সেপ্টেম্বর? সঠিক উত্তর কিন্তু আমাদের 10ই সেপ্টেম্বর, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কিন্তু তোমাদের আপকামিং ডাব্লিউবিপি এবং তার সঙ্গে কেপি দুটো এক্সামের জন্য ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, হ্যাঁ এটা। আচ্ছা, তো আজকের আমাদের এই অবধি ছিল ক্লাসটা। জিকে সাজেশনটা আরো একবার বলছি, যারা যারা নিতে চাইছো নিশ্চয়ই কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে নিতে পারো। ইবুকটির প্রাইস রয়েছে 99 রুপিস এবং তার সঙ্গে বইটি যদি কেউ নিতে চাও তাহলে কিন্তু 220 টাকা দাম রয়েছে, নো ডেলিভারি চার্জ। ঠিক আছে, চলো। তো আমাদের সহজ শিক্ষা এডুকেশন অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে তোমরা জয়েন করতে পারো। সেখানে ইম্পর্টেন্ট নোটস তোমাদেরকে দেওয়া হয়, এছাড়াও ফ্রি উইকলি মক টেস্ট নেওয়া হয় এবং আরও বিভিন্ন রকমের ছোটো ছোটো মক টেস্ট তোমাদের জন্য নেওয়া হয়। তো অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে। টেলিগ্রামে সার্চ করতে পারো সহজ শিক্ষা এডুকেশন বলে, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে গিয়ে জয়েন করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।